নৌকুরির জন্য ভোট করছিল একটা গরিব মেয়ে। কোটিপতি ছেলেটা বলল, আমার সঙ্গে চলো। এরপর যা ঘটল, মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, সেই রাতে লখনৌ শহরের হাওয়ায় অদ্ভুত ঠান্ডা ছিল। ঘড়িতে রাত প্রায় 2:30 বাজছিল। রাস্তাগুলো পুরোপুরি খালি ছিল না, কিন্তু প্রত্যেকটা গাড়ি এমনভাবে বেরিয়ে যাচ্ছিল যেন কারোর প্রতি কোনো পরোয়া নেই। সেই লখনৌ শহরের বাস স্ট্যান্ডের এক কোণে একটা মেয়ে 2 হাতের আঙুল ঘষছিল। ঠান্ডার জন্য নয়, বরং অসহায়ত্বের জন্য। তার নাম ছিল প্রিয়া। বয়স প্রায় 25 বছর। মুখে পড়াশোনার চমক ছিল, কিন্তু চোখে অনেক রাতের ঘুম ছিল না। কুর্তাটা ঠিকঠাক ছিল, কিন্তু কলারটা একটু পুরনো। সালোয়ার পরিষ্কার ছিল, কিন্তু কিনারাগুলো ঘষা ঘষা। আর চটির তলাগুলো এমন লাগছিল যেন রোজকার লড়াইয়ের সাক্ষী। সে জেবে হাত ঢোকালো, 2টো কয়েন ক্ষণ করে উঠল, আর কিচ্ছু বাকি ছিল না। প্রিয়া তার ফোনের স্ক্রিন দেখছিল। নেটওয়ার্কের লাইনগুলো ওপর নিচ হচ্ছিল। তখন হঠাৎ স্ক্রিনে মা লেখা দেখা গেল। তার গলা শুকিয়ে গেল। কলটা তুলতেই ওপাশ থেকে একটা ক্লান্ত গলা ভেসে এলো, বেটি, তুই ঠিক তো আছিস? প্রিয়া নিজের শ্বাস সামলে বলল যে সে ঠিক আছে। কিছুক্ষণ চুপ থাকার পর মায়ের গলা ভেঙে গেল। বেটি, তোর বাবার ওষুধ আজ শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছে ওষুধ মিস হলে শ্বাস আরও ভারী হয়ে যাবে। প্রিয়া চোখ বন্ধ করল, যেন সে কাউকে কাঁদতে না শুনে বরং নিজের ভিতরে কিছু ভেঙে পড়তে শুনল। সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, কত লাগবে? তখন মা বলল সে কিছু চাইছে না, শুধু জানতে চায় যে মেয়েটা না খেয়ে আছে কিনা। প্রিয়া হাসতে চাইল, কিন্তু গলায় কিছু আটকে গেল। সে মিথ্যে বলে দিল যে সব ঠিক আছে, কাল ইন্টারভিউ আছে, আর চাকরিটা পাকা হয়ে যাবে। কলটা কাটতেই বন্ধুরা, এমন লাগলো যেন প্রিয়ার হাতে ফোন নয়, বরং দায়িত্বের একটা পাহাড় এসে পড়েছে। সে উঠে দাঁড়ালো আর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পায়ে হাঁটতে লাগলো। কোথায় যাচ্ছে তা সে নিজেও জানত না, কিন্তু তার পা থামতে জানত না। সকালের হালকা আলো ছড়িয়ে পড়তে লাগলো। শহরটা আস্তে আস্তে জাগছিল, আর প্রিয়া একটা বড় অফিসের সামনে পৌঁছে গেল, যেখানে গেটে লেখা ছিল ওয়াক ইন ইন্টারভিউ টুডে। তার চোখে চমক ফিরে এলো, আর সে লাইনে দাঁড়িয়ে পড়ল। লাইনটা লম্বা ছিল, কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো মুখে আত্মবিশ্বাস। আর প্রিয়ার হাতে একটা সাধারণ ফাইল ছিল, যেটা সে রাতে বাস স্ট্যান্ডে বসে ঠিক করেছিল। তখন গার্ড বলল, যাদের কাছে 2 বছরের অভিজ্ঞতা নেই তারা ভিতরে না আসুক। প্রিয়া হিম্মত করে বলল সে ফ্রেশার, কিন্তু মেহনত করে নেবে। তখন গার্ড ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, এখানে স্যালারি দেওয়ার লোক বসে আছে, দান দেওয়ার লোক নয়। একটা লাইনে প্রিয়াকে পিছনে ঠেলে দেয়নি, বরং ভিতর থেকে ভেঙে দিয়েছে। সে কোনো তর্ক করল না, শুধু ফাইলটা বুকে জড়িয়ে সেখান থেকে সরে এলো, আর নিজের ভিতরের আওয়াজ চেপে রাখল। প্রথমে চাকরি, তারপর চোখের জল। সে একটা অফিস থেকে আরেকটা, তারপর তৃতীয় আর চতুর্থ অফিসে গেল। কোথাও রেফারেন্স চাওয়া হলো, কোথাও ফি, কোথাও বলা হলো তোমার মতো রোজ আসে আর রোজ চলে যায়। দুপুর হতে হতে সূর্য তীব্র হয়ে উঠল। খিদে বাড়তে লাগল। সে একটা চায়ের দোকানে থামল। গুনে দেখল 1 কাপ চায়ের টাকাই শুধু আছে। পেটের খিদে চা দিয়ে মেটে না, তবুও সে অর্ধেক কাপ চাইল। ঠিক তখনই তার নজর সামনে একটা বুড়ি মহিলার ওপর পড়ল, যার শ্বাস ফুলছিল আর হাত কাঁপছিল। প্রিয়ার কাছে কিছুই ছিল না, তবুও সে নিজের অর্ধেক চা ছেড়ে দিল, আর ফাইলের মাঝ থেকে অটোর জন্য রাখা 1 টাকা বের করে বুড়ির জন্য পানি আনিয়ে দিল। বুড়ি কাপা হাতে পানি খেল আর বলল, বেটি, তুই নিজেই তো না খেয়ে আছিস মনে হচ্ছে। প্রিয়া শুধু হালকা হাসি দিতে পারল। খিদে তো রোজ লাগে দাদি, তবু আগে আয়। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে প্রিয়া জানত না যে সেই রাস্তার ওপারে দাঁড়ানো একটা কালো লাক্সারি গাড়ির ভিতর থেকে কেউ তাকে দেখছিল। গাড়ির কাঁচটা একটু নামল। ভিতরে বসেছিল আরব। শান্ত মুখ, ক্লাসি লোক, আর চোখে গভীর উদাসীনতা। সে প্রিয়াকে বুড়িকে পানি খাওয়াতে দেখল, আর মনে মনে ভাবল, এই মেয়েটা গরিব হতে পারে, কিন্তু ছোট নয়। গাড়িটা এগিয়ে গেল, কিন্তু সেই নজর ওখানেই থমকে গেল। প্রিয়া আবার উঠল। এখন তার কাছে টাকা ছিল না, কিন্তু আশা এখনও জীবিত ছিল। আর সে একটা ছোট বোর্ডের দিকে এগিয়ে গেল, যেখানে লেখা ছিল জব কনসালটেন্সি, তাৎক্ষণিক চাকরি, 100% গ্যারেন্টি। প্রিয়া ভিতরে ঢুকল। ভিতরে একজন লোক বসেছিল, মোটা শরীর, সাদা শার্ট, গলায় মোটা চেন, আর মুখে এমন কৃত্রিম হাসি যেন রোজ এভাবেই মানুষের কাছে আশা বেচার অভ্যেস আছে। সে প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, আর কোনো ভূমিকা ছাড়াই তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, হ্যাঁ বোন, চাকরি চাই? তার গলায় আপনত্ব ছিল না, অভ্যেস ছিল। প্রিয়া আস্তে বলল, হ্যাঁ স্যার, যে কোনো চাকরি, শুধু স্যালারি টাইমে পেলেই হলো। লোকটা প্রিয়ার ফাইলটা উল্টালো, কয়েকটা পাতা এলোমেলোভাবে দেখল, যেন খুব মন দিয়ে দেখছিল। তারপর বলল, হয়ে যাবে, কিন্তু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে।
প্রিয়া হিম্মত করে জিজ্ঞেস করল, কত? লোকটা এমনভাবে বলল যেন 2000 কোনো বড় টাকাই নয়, মাত্র 2000। প্রিয়ার কানে যেন হঠাৎ নিস্তব্ধতা ভরে গেল। 2000 তার কাছে 2000 তো দূর, 200ও ছিল না। সে আস্তে বলল, স্যার, এখন আমার কাছে নেই, পরে দিতে পারে কি? তার কথা শেষও হয়নি, লোকটার মুখ বদলে গেল, হাসি উধাও হয়ে গেল। তাহলে বাইরে বেরিয়ে যাও। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে অপমান ভরা ছিল। প্রিয়া কিছু না বলে বাইরে বেরিয়ে এলো। বাইরের রোদ তীব্র ছিল, মাথার উপর জ্বলন্ত আকাশ, আর ভিতরে তার হৃদয় তার চেয়েও বেশি জ্বলছিল, যেন প্রতিবার আশার সঙ্গে আরও কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই সেই কালো লাক্সারি গাড়িটা কিছু দূরে এসে আসতে থামল। এবার কাঁচটা পুরো নামানো হলো। গাড়ির ভিতরের ছেলেটা এবার স্পষ্ট দেখা যাচ্ছিল। আরবের গলা খুব শান্ত ছিল, কিন্তু তার কথা ভারী ছিল। তুমি রোজ এভাবেই ভটকো? প্রিয়া চমকে উঠল। সে প্রথমবার তার দিকে ঠিক করে তাকাতে পারল। আরবের চোখে অহংকার ছিল না, দয়া দেখানোর তাড়াহুড়োও ছিল না, শুধু গভীর বোঝাপড়া ছিল, যেন সে পরিস্থিতি যাচাই করছে। প্রিয়া 1 সেকেন্ডের জন্য চোখ নামিয়ে নিল। তারপর খুব আস্তে কিন্তু স্পষ্ট গলায় বলল, চাকরি চাই, ভিক্ষা চাই না। বন্ধুরা, ঠিকই একটা লাইনে আরবের শ্বাস যেন থমকে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রিয়া নিজেকে সামলে নিয়ে আগে চলে গেল। আরব গাড়িতে বসে রইল আর প্রিয়ার পিঠের দিকে তাকিয়ে রইল, কারণ এখন গল্পে একটা নতুন জিনিস যুক্ত হয়ে গেছে। একজন কোটিপতি ছেলের নজর আর একজন গরিব মেয়ের আত্মসম্মান, যা কোনো দামেই নত হতে রাজি নয়। আরব ড্রাইভারকে শুধু বলল, গাড়ি আস্তে চালাও। প্রিয়া জানত না যে কেউ তাকে লাগাতার দেখছে। সে পরের অফিসের দিকে এগোচ্ছিল। হাঁটতে হাঁটতে সে কুর্তার হাতা ওপরে তুলল, যেন নিজেকে বোঝাচ্ছে, থেকে গেলে হেরে যাব। পরের অফিসটা একটা মলের ভিতরে ছিল। ঠান্ডা হাওয়া, চকচকে মেঝে আর রিসেপশনে বসা মেয়েটির বেপরোয়া নজর। প্রিয়া ফাইলটা এগিয়ে দিল। মেয়েটি ওপরে না তাকিয়ে জিজ্ঞেস করল, অ্যাপয়েন্টমেন্ট? প্রিয়া বলল, না, ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য। মেয়েটি মাঝপথে কেটে দিল, ফ্রেশার? হ্যাঁ, প্রিয়া উত্তর দিল। মেয়েটির মুখে হালকা হাসি ফুটল, যে হাসি নয়, বরং রোজকার অভ্যাস। এইচআরের সঙ্গে দেখা করতে হলে আগে টেস্ট ফি লাগবে। কত? 500। প্রিয়া শুধু মাথা নাড়ল। তার কাছে এখন মাথা নাড়া ছাড়া আর কিছু ছিল না। সে বাইরে বেরিয়ে এলো। মলের বাইরে রোদ আবার চোখে বিঁধতে লাগল। ঠিক তখনই সামনে থেকে আরেকটা মেয়ে বেরিয়ে এলো। হাতে একই ফাইল, মুখে একই ক্লান্তি আর হতাশা। প্রিয়া তাকে জিজ্ঞেস করল, বোন, কিছু হলো? মেয়েটি হালকা হেসে বলল, এখানে চাকরি মেলে না, এখানে আশা বেচা হয়। এই লাইনটা প্রিয়ার ভিতরে কোথাও গভীরে বসে গেল, যেন কেউ তার ভয়কে শব্দ দিয়ে দিল। আরব সব দেখছিল। গাড়ির ভিতর বসে তার প্রথমবার মনে হলো যে এই শহরে গরিব মেয়েরা শুধু বেকার হয় না, তারা রোজ অপমানিতও হয়, প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক দরজায়। সেই সন্ধ্যায় প্রিয়া আবার সেই কনসালটেন্সির ভিতরে ঢুকল, কারণ এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। লোকটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সে ব্যঙ্গ করে বলল, তাহলে এসে গেছ? তারপর জিজ্ঞেস করল, টাকা এনেছ? প্রিয়া চোখ নামিয়ে নিল। স্যার, এখনও পুরোটা নেই, কিন্তু যদি আপনি একটা সুযোগ দেন। লোকটা হাত তুলে থামিয়ে দিল। দেখো, এখানে কোনো সমাজসেবা হয় না, চাকরি চাইলে সিস্টেম মানতে হবে। প্রিয়া চুপ করে রইল। সে বাইরে বেরিয়ে এলো, দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করল, আর প্রথমবার তার ভিতর থেকে একটা আওয়াজ এলো, ইজ্জত দিয়ে কি খিদে মেটে? ঠিক তখনই পেছন থেকে কেউ বলল, তুমি যদি চাও তাহলে একটা কাজ আছে। প্রিয়া চমকে উঠল। পেছনে ফিরে দেখল সেই ছেলে আরব। সে প্রথমবার গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিল। সাধারণ কিন্তু দামি জামা কাপড়, মুখে শান্তি আর চোখে সরলতা। আমি তোমাকে চাকরি দিচ্ছি না, আরব স্পষ্ট করে বলল, আমি শুধু একটা কাজ দিতে চাই। প্রিয়া সোজা তাকালো। চোখে কোনো ইতস্তত ছিল না, শুধু ক্লান্তি ছিল, যা এখন প্রশ্ন হয়ে উঠছিল, কাজটা কি? আরব বেশি ঘোরালো না। তার গলা সোজা ছিল, প্রায় ততটাই শান্ত যতটা তার মুখ। একদিনের কাজ, কোনো ফি নেই। যদি ঠিকঠাক করো তাহলে পরে কথা হবে। প্রিয়া এক মুহূর্ত ভাবল, খুব ছোট মুহূর্ত, যেন মাথা পরিস্থিতি ওজন করল আর হৃদয় সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারপর বলল, যদি কাজটা মেহনতের হয় তাহলে আমি তৈরি। আরবের মুখে হালকা হাসি ফুটল, এমন হাসি নয় যা ভরসা চায়, বরং এমন যা সুযোগ দেয়।
কাল সকাল 8টায় এই ঠিকানায় আসবে। এই বলে সে একটা কার্ড এগিয়ে দিল। প্রিয়া কার্ডটা নিল। আঙুলে চেপে ধরে দেখল যেন একটা কাগজ নয়, বরং আশা। নাম পড়ল আরব মেহরা। আরব চলে যাওয়ার কয়েক ঘন্টা পর সেই রাতে প্রিয়া একটা সস্তা ধর্মশালার বাইরে সিঁড়িতে বসেছিল। জেব পুরো খালি, পেটে আগুন জ্বলছিল, কিন্তু হৃদয়ে প্রথমবার ভয়ের চেয়ে একটা হালকা আলো জ্বলছিল, যেন অন্ধকারে দূর থেকে কেউ দিয়াশলাই জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে আরব তার আলিশান বাড়িতে ছিল। বড় ঘর, চকচকে আসবাব, দেয়ালে বামি পেন্টিং, সব কিছু ছিল, শুধু মনে শান্তি ছিল না। ডাইনিং টেবিলে তার বাবা বিক্রম মেহরা বসেছিলেন। খবরের কাগজ রেখে বললেন, আজ এত দেরি কেন? আরব ঝগড়া না করে বলল, শহর দেখছিলাম। শহর দেখার জন্য এত সময়? আওয়াজে সন্দেহ স্পষ্ট ছিল। আরব কিছু বলার আগেই বিক্রম মেহরা বললেন, আরব, মনে রেখো, আমরা ভাবনায় সিদ্ধান্ত নিই না। আরব প্রথমবার সোজা চোখে তাকালো আর বলল, আর যদি ভাবনাই কারো শেষ অবলম্বন হয় তাহলে? বিক্রম মেহরা চুপ করে গেলেন। শব্দ নেই, কিন্তু মুখে রাগ স্পষ্ট লেখা ছিল। পরের সকালে 7:30টায় প্রিয়া সেই ঠিকানায় পৌঁছে গিয়েছিল। সামনে একটা বড় ওয়্যারহাউস ছিল। বাইরে কোনো বোর্ড নেই, কোনো নাম নেই, শুধু উঁচু গেট আর ভিতরে যাওয়ার রাস্তা। সে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখন ভিতর থেকে আরব বেরিয়ে এলো। সময়ের পাবন্দ হাও, সে বলল। প্রিয়া বিনা হাসিতে উত্তর দিল, খিদে সময় দেখে না, কিন্তু মেহনত দেখে। আরব কিছু বলল না, শুধু দরজা খুলে দিল। আজকের কাজ এটা, এই ওয়্যারহাউসের ইনভেন্টরি চেক করতে হবে। কিছু গণ্ডগোল আছে, দেখতে হবে কোথায়। প্রিয়া মাথা নাড়ল আর কাজ শুরু করে দিল। ঘণ্টা কাটতে লাগল, ঘাম ঝরতে লাগল, হাত ব্যথা করতে লাগল, কিন্তু প্রিয়া থামল না। না জল চাইল, না বিশ্রাম, যেন আজ থামা কোনো বিকল্পই নয়। দুপুরে একটা বাক্স পড়ে গেল। তার ভিতর থেকে কিছু টাকা বেরিয়ে পড়ল। প্রিয়া বিনা ঘাবড়ে সেগুলো তুলল, এক একটা গুণে আবার সেই বাক্সে রেখে দিল। আরব দূর থেকে সব দেখছিল, চুপচাপ, কিছু না বলে। সন্ধে নাগাদ প্রিয়া পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। আরব কাছে এলো। থেকে গেলে? প্রিয়া কপালের ঘাম মুছল। না, আজ নিজের ওপর আশা জাগল। আরব প্রথমবার স্বস্তির গভীর শ্বাস ফেলল। আজকের কাজ এখানেই শেষ। তারপর একটু থেমে বলল, প্রিয়া, একটা প্রশ্ন করি? জি। আজ যদি তোমার কাছে ওই টাকাগুলো পড়ত তাহলে কি করতে? প্রিয়া বিনা ভেবে বলল, বাবার ওষুধ কিনতাম, কিন্তু বিনা মেহনতে কখনো নয়। আরব কয়েক সেকেন্ড চুপ করে রইল, আর প্রিয়ার জন্য হালকা হাসল। আমার জন্য এখনো সময় আছে। আর ঠিক এই একটা উত্তর আরবের ভিতরে কিছু পাকা করে দিল। পরের 2 দিন প্রিয়া একই কাজ করতে লাগল। কখনো গোডাউন, কখনো ডেলিভারি লিস্ট, কখনো স্টোর রুম। কাজ ছোট ছিল, কিন্তু দায়িত্ব বড় ছিল। আরব তাকে সরাসরি চাকরি দিচ্ছিল না, সে দেখছিল যে এই মেয়েটা সুযোগ পেলে কি হয়। 3য় দিন সকালে আরবের কল এলো, আজ ওয়্যারহাউসে আসতে হবে না, আরেকটা কাজ আছে। জি, একটা ডেলিভারি করতে হবে, কিছু ফাইল বাইরে যাবে। প্রিয়া কিছু জিজ্ঞেস করল না, সে তৈরি হয়ে গেল, কিন্তু তার জানা ছিল না যে সেদিন তার সততার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। দুপুরের দিকে যখন প্রিয়া ফাইলগুলো নিয়ে আরবের বাড়ি থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল, বাড়ি থেকে কল। ফোন তুলতেই ওপাশের গলা কাঁপছিল। প্রিয়া, তোর বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ডাক্তার বলছে আজ থেকে কাল সকালের মধ্যে ব্যবস্থা না হলে। শব্দ আর এলো না, চোখের জল আগেই এসে পড়ল। প্রিয়ার চোখের সামনে আরবের বড় বাংলোটা ছিল। কিছু দূরে আরব দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তার দুনিয়া সংকুচিত হয়ে শুধু একটা হাসপাতালের বেডের মতো হয়ে গিয়েছিল। আরব তার অবস্থা দেখে ফেলল। সে বুঝে গেল, এটা সেই সময় যখন মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো আরও শক্ত হয়। কত টাকা লাগবে? আরব খুব সোজা কথায় জিজ্ঞেস করল। প্রিয়া তৎক্ষণাৎ মাথা তুলল, চোখে প্রথমবার কঠোরতা ছিল। না। আরব একটু অবাক হল। আমি সাহায্য? না। প্রিয়া আবার বলল, আমার বাবার প্রাণ আছে, কিন্তু আমার ইজ্জতও সেই। আমি ধার চাই না, দান চাই না। আশেপাশে দাঁড়ানো লোকেরা দেখছিল। কারোর কাছে সে বোকা লাগল, কারোর কাছে অহংকারী, কিন্তু আরবের কাছে সে প্রথমবার পুরোপুরি মানুষ লাগল। আরব গভীর শ্বাস নিল। ঠিক আছে, তাহলে চলো। কোথায়? হাসপাতাল, আরব বলল, কারণ কিছু সিদ্ধান্ত তর্কে হয় না, উপস্থিতিতে হয়। সেদিনই আরব প্রিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছল। প্রিয়া দৌড়ে ভিতরে গেল। আইসিইউ এর বাইরে তার মা বসেছিল, ফোলা চোখ, কাঁপা হাত। ভগবান, আমার মানুষটাকে বাঁচিয়ে দাও। প্রিয়া মায়ের কাছে বসে পড়ল,
কিছু বলল না, শুধু তার মাথাটা নিজের কাঁধে রাখল। আরব কিছু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভিতরে যায়নি, কারণ সে জানত এই মুহূর্ত তার নয়। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। অপারেশন করতে হবে তাৎক্ষণিক, আর টাকার পরিমাণ বলে দিলেন। মায়ের গলা কেঁপে উঠল। এত টাকা? প্রিয়া বিনা পলক জিজ্ঞেস করল, কত সময় আছে? 4, সর্বোচ্চ 6 ঘন্টা। ডাক্তার ভিতরে চলে গেলেন। প্রিয়া উঠে দাঁড়াল। আরব বুঝে গেল যে সে কোথাও যাচ্ছে। থামো, আরব বলল। প্রিয়া থামল, পিছনে ফিরল। আরব বলল, তুমি তো চাকরি চাইছিলে। হ্যাঁ, কিন্তু এখন? আরব মাঝপথে কেটে বলল, এখন থেকেই। প্রিয়া প্রশ্নবোধক চোখে তাকালো। আরব খুব শান্ত ও সংযত গলায় বলল যে তার কোম্পানিতে একটা স্কিম আছে, ট্রেনিং কাম এমপ্লয়মেন্ট, যেখানে কাউকে আগে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হয়, তারপর সেই কাজের মাধ্যমে তাকে এগিয়ে যাবার সুযোগ দেওয়া হয়। আর জীবনে যদি হঠাৎ কোনো মোড় আসে, তাহলে মেডিকেল সাপোর্টও সেই চাকরির অংশ, কোনো এহসান ছাড়া আর কোনো শর্ত ছাড়া। প্রিয়া কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারল না, যেন শব্দগুলো কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছানোর আগে থমকে গেছে। সে আস্তে জিজ্ঞেস করল, মানে? আরব তার চোখে সোজা তাকিয়ে খুব স্পষ্ট করে বলল, মানে এই টাকা দান হবে না, কোনো জোর করে দেওয়া সাহায্যও হবে না, বরং এটা তার চাকরির অংশ হবে, পুরোপুরি আইনি, লিখিত, আর সেই ইজ্জতের সঙ্গে যার অভাব সে এতদিন প্রত্যেক মোড়ে অনুভব করেছে। প্রিয়ার শ্বাস দ্রুত হয়ে গেল, যেন ভিতরে চাপা ভয় আর আশা একসঙ্গে জেগে উঠল। সে বলতে চাইল, কিন্তু যদি আমি মেহনত না করি? আরব বিনা গলা উঁচু করে বলল, যদি তুমি মেহনত না করো তাহলে এই টাকার দায়িত্ব তোমার হবে, কিন্তু যদি তুমি সততা আর লগন দিয়ে কাজ করো তাহলে এই টাকা তোমার হক হবে, ততটাই সত্যি যতটা তোমার মেহনত, আর ততটাই পাকা যতটা তোমার নিয়ত। প্রিয়ার চোখ থেকে প্রথমবার চোখের জল পড়ল, বিনা আওয়াজে, বিনা লজ্জায়, যেন কেউ তার কাছ থেকে কিছু কেড়ে নেয়নি, বরং তার হারানো ভরসা ফিরিয়ে দিয়েছে। সে মাথা নিচু করল আর খুব আস্তে কিন্তু মজবুত গলায় বলল যে সে মেহনত করবে, শুধু এই কাজের জন্য নয়, পুরো জীবনের জন্য। কারণ এখন তার বোঝা হয়ে গেছে যে ইজ্জত কেউ ওপর থেকে দেয় না, তাকে নিচ থেকে তুলে ধরে রাখতে হয়। ঠিক তখনই বিক্রম মেহরা হাসপাতালে ঢুকলেন, যাকে আরব নিজে ফোন করেছিল। বিক্রম মেহরা চারদিকে তাকালেন। সাধারণ মানুষ, ঘাবড়ানি, ঘামে ভেজা মুখ আর হাওয়ায় ভাসমান অস্থিরতা। তিনি আরবের দিকে তাকালেন আর জিজ্ঞেস করলেন, এসব কি? তখন আরব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, এটাই সেই জায়গা বাবা, যেখানে টাকার আসল দাম বোঝা যায়। বিক্রম মেহরার নজর প্রিয়ার ওপর থামল, আর তিনি জিজ্ঞেস করলেন, এই কি সেই মেয়ে যার ওপর আরব এত ভরসা করছে? আরব মাথা নাড়ল। এরপর ডাক্তারের সঙ্গে কথা হলো, কাগজপত্র পূর্ণ হলো, আর অপারেশনের প্রস্তুতি শুরু হলো। কিন্তু বিক্রম মেহরার মুখে কোনো গর্ব ছিল না, বরং একটা অদ্ভুত নীরবতা ছিল, যেন ভিতরে কিছু বদলাচ্ছে। অপারেশন থিয়েটারের বাইরে ঘণ্টাগুলো হামাগুড়ি দিয়ে কাটছিল। প্রিয়া দেয়ালে হেলান দিয়ে বেঞ্চে বসেছিল, চোখ বন্ধ আর হাত জোড়া, যেন প্রত্যেক শ্বাসের সঙ্গে কোনো অদৃশ্য ভয়ের সঙ্গে লড়ছে। আরব তার পাশে বসেছিল, বিনা কথায়, বিনা সান্ত্বনা দিয়ে, শুধু উপস্থিত থেকে। কিছুক্ষণ পর প্রিয়া খুব আস্তে গলায় জিজ্ঞেস করল, আপনি এসব কেন করলেন? আরব তার দিকে তাকালো আর বলল, কারণ তুমি সেদিন সেই দাদিকে পানি খাইয়েছিলে, কারণ টাকা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি মিথ্যে বলনি, কারণ তুমি ভেঙে গিয়েছিলে ঠিকই, কিন্তু নত হওনি, আর কারণ আজকের যুগে এমন মানুষ খুব কমে যাচ্ছে। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বাইরে এলেন, হালকা হাসি দিয়ে বললেন, অপারেশন সফল হয়েছে। প্রিয়া সেখানেই বসে পড়ল, যেন তার পায়ে আর জোর নেই। তার মা কেঁদে ফেলল, আর আরবের চোখও ভিজে গেল, কিন্তু কেউ কোনো শব্দ করল না, কারণ এটা ছিল শান্তির জয়। 3 দিন পর আরব প্রিয়াকে তার অফিসে ডাকল। এবার ওয়্যারহাউস নয়, বরং একটা বড়, সাধারণ কিন্তু পুরোপুরি সাজানো কর্পোরেট অফিস। আর প্রিয়া প্রথমবার নিজেকে সেই পরিবেশে অদ্ভুত বা ছোট মনে করল না। আরব একটা ফাইল এগিয়ে দিল আর বলল, এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যাতে এমন কোনো শর্ত নেই যা তোমার ইজ্জত কমায়, কারণ ট্রেনিং, কাজ আর স্যালারি সবকিছু পরিষ্কার করে লেখা আছে। প্রিয়া ফাইলটা তৎক্ষণাৎ তুলল না, শুধু কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর খুব আস্তে ফাইলটা তুলল, নিজের নাম পড়ল, পদ পড়ল, আর তার চোখ ভিজে গেল। সে কিছু বলতে পারল না। আরব হাত তুলে প্রিয়াকে থামিয়ে দিল, যেন তার কথাগুলোকে সময়ের আগে ভারী হতে না দেয়, আর খুব পরিষ্কার সুরে বলল, ধন্যবাদ বলতে হবে না, কারণ এটা কোনো সাহায্য নয়, কারোর উপর করা উপকারও নয়,
বরং এটা একটা বিনিয়োগ, এমন বিনিয়োগ যা টাকার চেয়ে বেশি ভরসার উপর করা হয়। কার উপর? প্রিয়া বিনা দ্বিধায় জিজ্ঞেস করল। তার গলায় না সংকোচ ছিল, না আশার ভিক্ষা। আরব বিনা এক মুহূর্ত নষ্ট না করে সোজা উত্তর দিল, তোমার উপর। সেই মিটিং রুমে বিক্রম মেহরাও উপস্থিত ছিলেন, যিনি এতক্ষণ চুপচাপ সবকিছু দেখে বুঝছিলেন। তিনি প্রিয়াকে মনোযোগ দিয়ে দেখলেন, যেন কোনো কাগজে নয়, বরং কোনো মানুষের ভিতরে ঝাঁকি দিচ্ছেন। কয়েক সেকেন্ড ঘরে নীরবতা ছিল। তারপর তিনি খুব থেমে থেমে বললেন যে তিনি আজও মানেন যে দুনিয়া টাকা দিয়ে চলে। এই সত্য অস্বীকার করা বোকামি হবে, কিন্তু ঠিক ততটাই বড় সত্য এটাও যে সেই টাকার দিক কে ঠিক করে, এটা মানুষের চরিত্রের ওপর নির্ভর করে। তিনি প্রিয়ার দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বললেন, এখানে কোনো এহসান চলে না, এখানে শুধু সততা আর দায়িত্ব চলে, তাই কাজও সেইভাবে করো। প্রিয়া দাঁড়িয়ে গেল, তার পিঠ সোজা ছিল আর গলায় কোনো নতি ছিল না। সে বলল যে সে এহসান তুলতে আসেনি, বরং দায়িত্ব তুলতে এসেছে, কারণ তার জানা আছে যে বোঝা আর ভরসার মধ্যে ফারাক থাকে। সেই মুহূর্তে বিক্রম মেহরার চোখ এক সেকেন্ডের জন্য থমকে গেল, যেন কোনো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কয়েক সপ্তাহের মধ্যে প্রিয়ার জীবন বদলাতে লাগল, কিন্তু কোনো ফিল্মি বা নাটকীয় ভঙ্গিতে নয়, বরং খুব শান্ত ও স্থিরভাবে। সকালে কাজ, সন্ধ্যায় ট্রেনিং আর রাতে হাসপাতালের চক্কর তার দৈনন্দিন হয়ে গেল। বাবার অবস্থা ধীরে ধীরে সামলাতে লাগল, মেশিনের আওয়াজ কম ভয়ঙ্কর লাগতে লাগল, আর মায়ের চোখে এখন আগের মতো ভয় নয়, বরং গভীর গর্ব ঝলকাতে লাগল, যেন তিনি নিজের মেয়েকে আবার যুদ্ধ করতে দেখলেন। কয়েক মাস পর আরব কোম্পানির ভিতরে একটা ছোট মঞ্চ তৈরি করাবেন, বিনা মিডিয়ার চমক, বিনা ক্যামেরা আর তালির সরে। সেখানে শুধু কোম্পানির কর্মচারীরাই ছিল, আর কিছু ছেলে মেয়ে যাদের চোখে চাকরির খোঁজ ছিল আর হৃদয়ে ভাঙা স্বপ্ন। আরব মাইক তুললেন আর খুব সাধাসিধেভাবে একটা লাইন বললেন, আজ কোম্পানি একটা নতুন স্কিম শুরু করছে, যার নাম মকা। তিনি আরও বললেন, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি হবে না, কোনো সুপারিশ চলবে না, আর কোনো পরিচয় জিজ্ঞেস করা হবে না, শুধু কাজ আর সততা দেখা হবে। তারপর তিনি প্রিয়ার দিকে তাকালেন আর বললেন, এই স্কিম কোনো ফাইল বা মিটিং থেকে শুরু হয়নি, বরং একজন মানুষের গল্প থেকে শুরু হয়েছে। প্রিয়া মাইক নিল না, সে শুধু সেখানে দাঁড়িয়ে রইল। আর ভিড়ের মধ্যে কারোর চোখ ভিজে গিয়েছিল, তো কারোর মুখে প্রথমবার আশার আলো দেখা যাচ্ছিল। সন্ধ্যায় প্রিয়া হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল, সেই জায়গা যেখানে কয়েক মাস আগে ভয় তাকে জড়িয়ে ধরেছিল। আরাফ কাছে এলো আর জিজ্ঞেস করল, এখন পরের প্ল্যান কি? প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, এখন আর ভটকাবো না, এখন সামলাবো। আরাফ প্রথমবার মন থেকে হালকা হাসল আর জিজ্ঞেস করল, যদি কখনো আবার পড়ে যাও তাহলে কি করবে? প্রিয়া খুব সাধারণ কিন্তু মজবুত উত্তর দিল, তাহলে আবার উঠব, কিন্তু নত হব না। আরব আকাশের দিকে তাকালো, যেন সেখানে কোনো অকথিত উত্তর খুঁজছে, আর খুব আস্তে বলল, হয়তো এটাই মানবতা। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় সত্য এটাই যে গরিবই মানুষের মজবুরি হতে পারে, কিন্তু বেইমানি কখনো তার পরিচয় হওয়া উচিত নয়। কারণ পরিস্থিতি যাই হোক না কেন, মানুষকে বড় বা ছোট করে তার টাকা নয়, তার চরিত্র। আর যখন কেউ সাহায্যকে এহসান না করে মওকা বানিয়ে দেয়, তখনই আসল মানবতা জীবিত থাকে। এখন একবার নিজেকে জিজ্ঞেস করো, যদি তোমার সামনে এমন কোনো গরিব মেয়ে থাকে যে চাকরির জন্য ভটকাচ্ছে, না খেয়ে আছে, ভেঙে পড়ছে, কিন্তু তবুও ইজ্জত নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি কি করবে? নজর ফিরিয়ে নেবে, নাকি তাকে এগিয়ে যাওয়ার একটা সত্যি ও সম্মানজনক সুযোগ দেবে? যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় যে সমাজের এমন গল্পের দরকার আছে, তাহলে এটাকে তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করো।